তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সব অফিসারগুলোর একটা মাত্র প্রতিষ্ঠান একত্রে হওয়ার। এখানে তিন বাহিনীর অফিসার একত্রিত হই এবং মেইনলি যদিও এটা লেখা আছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই ওয়েলফেয়ারটা শুধু নিজেদেরই নয়, আমরা জাতির প্রতিও এটার কর্তব্যবোধ মনে করি। আমার সেই জন্য রাবার মাধ্যমে আমরা অনেক জনকল্যাণমূলক কাজ, অর্থনীতির উন্নয়নের কাজ, শিক্ষা ব্যবস্থার কাজ বা আদর্শিক কাজ, বিভিন্ন কাজগুলো আমরা এটা জাতীয় প্রতি বিশাল অবদান রাখতে পারি। এবং এটা ডিসিপ্লিন একটা ফোর্স বিশাল। এটা কিন্তু আর কোনো অন্য ক্লাব কিন্তু সমিতির মতো না, এটা একটা ব্যতিক্রমধর্মী একটা অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন দ্বারা আমরা অলরেডি শুরু করেছি নিজেদের এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন কাজগুলো তুলে ধরা, জাতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা, সংস্কৃতিকে তুলে ধরা, ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম তৈরি করে জাতিকে একটা দিক নির্দেশনা দেওয়া। এইভাবে অসংখ্য কাজ আমরা করে যাচ্ছি এবং ভবিষ্যতে এটা দিয়ে আরও ব্যাপকভাবে দেশকে সহায়তা আমরা করতে পারি। একমাত্র রিটায়ার্ড মিলিটারি অফিসাররা, আর্মি, নেভি, এয়ারফোর্সের, এর বাইরে কেউ হতে পারবে না। অবসরপ্রাপ্ত সৈনিকদেরও সংগঠন আছে আলাদা। মেম্বার তো প্রকৃত অর্থে বর্তমানে 11,000-এর উপরে যারা রিটায়ার্ড আছে তারা সবাই এই রাওয়ার মেম্বার। ভোটারও এরা, যারা মেম্বার তারাই ভোটার। দেখেন এখানে বিষয় আছে, আমাদের অনেক অফিসাররা বিদেশে আছে, অনেক অফিসাররা এই ফেসিস্ট সরকারের আমলে কিংবা তারও আগে অনেক অফিসাররা বিদেশে চলে গেছে, তারা কিন্তু মেম্বার। তারপরে আছে আপনার ঢাকার ছাড়া, ঢাকার বাইরে বাকি তো অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, সেখানে কিন্তু অফিসাররা নিজ নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত অফিসাররা থাকেন, আবার অনেকে চাকরি করেন। সেক্ষেত্রে ঢাকায় যারা উপস্থিত ছিল বা উপস্থিত থাকে তারও তো শতভাগ আসেনি। সুতরাং সেই হিসাবে আপনি হয়তো ভোটের সংখ্যাটা কম দেখতে পান। অলরেডি কিন্তু সিভিল প্রশাসনে, পুলিশে যারা ডিপ্রাইভ হয়েছিল তাদেরকে পদোন্নতি দিয়ে, বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে পদায়ন করা হয়েছে, অলরেডি করেছে এবং করছে, আবার মনে বিতর্ক আছে। সেটা যথেষ্ট হচ্ছে এবং আরও হবে। আর মিলিটারিতে পদ্ধতি প্রক্রিয়া শুরু হয়েছে, হয়তো এই প্রক্রিয়ায় একটু মানে আমাদের মিলিটারি সিস্টেম তো ভিন্ন। এটা হলো আপনার একটা ডিসিপ্লিন ফোর্স। আমরা তো আর সচিবদের মতো তো না, সচিবরা তো আর দেশ স্বাধীন রাখার জন্য, মুক্ত রাখার জন্য জীবন বিলিয়ে দেয় না, শপথও গ্রহণ করে না। আমরা তো শপথ গ্রহণকারী। তো সেই জন্য আমাদের সেনাপ্রধান তিনি খুব ধৈর্য সহকারে একটা কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটি প্রত্যেকের ইন্টারভিউ ফেস করছে এবং তারা তাদের রিকমেন্ডেশন অনুযায়ী মিলিটারিতেও সেই জিনিসটা করা হবে। এ প্রসঙ্গে আপনাদের একটা জিনিস বলি, বাংলাদেশকে ধ্বংসের এই পাদদেশে নেওয়ার পেছনে অন্যতম দায়ী কিন্তু আমলা। এই আমলারা কিন্তু তারা প্রকাশ্যে তারা আসে না, কিন্তু তারা ক্যান্সারের মতো দেশ, ক্যান্সারের বীজাণুর মতো দেশকে ধ্বংস করে। আমাদের দেশের দুঃখজনক হলো আমলারা সেই ধরনের মোটিভেশনাল খুব কম আছে, যে নাই যে তা না, ভালো আছে অনেকে, কিন্তু মোস্ট অফ দ্যাম হাসিনা তাদেরকে করাপ্টেড করে লোভী বানিয়ে তাদেরকে দেশ লুটপাট করানোর ব্যবস্থা করেছে। সেই আমলারাই কিন্তু দেশের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রধান ভূমিকা পালন করে। পুরো প্রশাসন, শুধু আর্মি না, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ যত আছে, সিভিল প্রশাসন, সব কিন্তু তারা আপনার নিয়ন্ত্রণ করত বিভিন্নভাবে। একটা হলো লোভের মাধ্যমে নৈতিক চরিত্র স্খলন করে, তারপরে আপনার বিভিন্ন বিপদে ফেলে, লজ্জাস্কর কাজের মাধ্যমে বিপদে ফেলে। শয়তান যেভাবে কাজ করে মানুষ শয়তান বলবো, এই যে অপারেশন ডেভিল হান্ট, ডেভিল তো হলো শয়তান, তাই না? কিন্তু এই ডেভিল তো মানুষও আছে। সেই শয়তানি যত ধরনের বুদ্ধিমত্তা আছে সব প্রয়োগ করে সে মানুষদেরকে নিয়ন্ত্রণ করতো, বাংলাদেশের পলিটিশিয়ানদের, তার দলীয় লোকদের এবং আর্মি, নেভি, এয়ারফোর্স। এতে কিন্তু সুবিধা যেমন হয়েছে, মানুষ বুঝতে পেরেছে তার দুষ্কর্মগুলো আস্তে আস্তে। এবং আর্মি, নেভি, এয়ারফোর্সের সবাই তো আর গ্রাউন্ডে থাকে না, তারা তো ব্যারাকে থাকে, তারা তো আরই হয় না, দোষী হয় নাই। যারা শুধু সরকারের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা হয়তো দূষিত হয়ে গেছে, কিন্তু বাকিরা কিন্তু পুত পবিত্র আছে। এবং সেই কারণে 90% লোককে সে কনভিন্স করতে পারে নাই এবং তার বিরোধিতাই করেছে, প্রকাশ্যে না হলেও মনে মনে। এবং এই নিয়ন্ত্রণটা সাংবাদিকদের মাধ্যমে হয়েছে। অসংখ্য সাংবাদিক তার লেসপেন্সার হিসেবে তার বাড়িতে বসত, ব্যবসায়ীরা হয়েছে, এদেশের শিক্ষিতরা হয়েছে, টিচাররা হয়েছে, ব্যাংকাররা হয়েছে, শিল্পীরা হয়েছে। এমন কোনো সাইট বাদ নাই যেখানে সে এই ভয়ঙ্কর আসর করেনি। সেনাবাহিনীটা পুরোপুরি করতে পারে নাই, এই জন্য আজকে আমরা মুক্ত হতে পেরেছি।
সেনাবাহিনীর সংস্কার কি করবেন? সেনাবাহিনী তো একটা ঐতিহ্যবাহী সংগঠন। পৃথিবীর সব দেশের সেনাবাহিনী একটা নিয়মই ফলো করে। তাদের বই পুস্তক আছে, তাদের মিলিটারি ল আছে, আইন কানুনের বই আছে, বিধিবিধান আছে। এই বিধিবিধান অনুযায়ী একই বিধিবিধান দিয়ে সারা বিশ্বে সামরিক বাহিনী পরিচালিত হয়। এখানে সংস্কার করার কিছু নাই। বলতে পারেন তাহলে অনেকে সংস্কারের কথা বলছে কি, সেই সংস্কারটা হইতে হবে যাতে পলিটিক্যাল হস্তক্ষেপ কখনো সেনাবাহিনীতে না হয়। সেটা সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনীকে যদি একটা পলিটিক্যাল সরকার হস্তক্ষেপ করে, সেনাবাহিনীর তো যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই। যতক্ষণ না পর্যন্ত তারা মনে প্রাণে দেশের সামরিক বাহিনীকে একটা আলাদা স্টেক হোল্ডার ভাবে যে এখানে কোনো হাত দেওয়া যাবে না, এদের পদোন্নতি বলি, এদের পোস্টিং বলি, এদের সুযোগ সুবিধা বলি, আমরা কোনোভাবেই এই দেশের এই সম্পদটাকে আমরা নষ্ট করব না, এই মনোভাব যখন পলিটিক্যাল পার্টির মধ্যে না হবে, পলিটিক্যাল লিডারদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই মনোভাবটা জাগ্রত হবে যে না আমরা এই দেশের সম্পদে হাত দিব না, তারা তাদের কাজ করতে থাকুক, তাদের প্রফেশনাল কাজ করুক, তাদেরকে আমরা রাজনীতির সাথে ইনভলভ করব না, তাহলেই তো হয় না। আপনি সংস্কার করলেন, কি সংস্কার করবেন সেনাবাহিনীতে? সেনাবাহিনীতে সংস্কার তখনই করতে পারবেন যখন আপনি মনে করতে পারেন যে পলিটিশিয়ানরা দেশপ্রেমিক হবে ফার্স্টে, তারা দেশকে আগে ভালোবাসতে হবে। শুধু তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে তো সেটা হবে না তোরে ভাই। তারা ইন্ডিয়াকে পছন্দ করবে, ইন্ডিয়ার কাছ থেকে প্রেসক্রিপশন আনবে, ইন্ডিয়ারে পা ধরবে ক্ষমতা যাওয়ার জন্য, আবার আর্মিরে বলবে যে আর্মি এটা করবে সেটা করবে, তা তো হবে না। সুতরাং সংস্কারটা হবে পার্লামেন্টের মাধ্যমে, যে সামরিক বাহিনীকে কখনো কোনো পলিটিক্যাল পার্টি কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতে যাবে না। সেনাবাহিনী প্রধান কোনো ব্যক্তির ইচ্ছা যাতে না হতে পারে সেইটারই সংস্কার করা উচিত। সেইখানে পলিটিক্যাল লিডারদের সেই সংস্কার তাদের করতে হবে। সাংবিধানিকভাবে আইন পাশ করতে হবে, সংবিধানে লেখা থাকবে যে সামরিক বাহিনীর প্রধান নির্বাচিত করবে 10 জন অভিজ্ঞ লোক, যেটা আমেরিকাতে আছে, সিনেটররা। তারা ইন্টারভিউ নেবে, 5-6 জনের নাম আসবে সিনিয়রিটি অনুযায়ী, তাদের মধ্য থেকে যোগ্য লোককে নিয়োগ দিবে। তাইলে তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হবে না। তখন সেনা প্রধানও মনে করবে, নৌবাহিনী প্রধান মনে করবে যে না আমি তো পলিটিক্যালি নির্বাচিত হই নাই। সংস্কার করতে হবে এখানে। আপনি কি সংস্কার করেন? যারা সংস্কার করতে বলে আমার কাছে আসতে বলেন, বুঝাক আমাকে কি সংস্কারের প্রয়োজন। বলবে যে অস্ত্র পরে এই অস্ত্র বাদ দিয়ে আমরা ওই অস্ত্র কিনবো, এদিকে সংস্কার হইলো? আর সংস্কার আপনি ড্রেস বদলায় কি মানুষের পরিবর্তন করা যায় যদি মানুষের মন পরিবর্তন না হয়? যদি মানুষ যদি সত্যিকার অর্থে ইমানদার না হয়, আল্লাহ ভীরু না হয়, ওই মানুষের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আপনি ড্রেস বদলাই দিলে কি সে ঠিক হয়ে যাবে? এগুলো ভুল ধারণা।